লেখক জয়দেব গুপ্তর লেখা গল্প নির্বাক। ১৩ বছর পরে আমার পুত্র অনিকের ফোন এলো। ১৪ বছর আগে অনিকের বিয়ে হয়েছে এবং ১১ মাসের মাথায় ও বউকে নিয়ে আলাদা হয়ে যায়। প্রথমে দমদমের কাছে একটা বাড়ি ভাড়া নিয়েছিল। অবশ্য বর্তমানে ওর নিজস্ব ফ্ল্যাট এবং গাড়ি রয়েছে। একমাত্র পুত্র তুতুকে নিয়ে ওদের স্বামী স্ত্রীর সংসার। হ্যালো বাবা, আমি অনি বলছি। ও, এটা কি তোর নতুন নাম্বার? হ্যাঁ নতুন। তোমরা কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? আছি। তুই কি বাড়িতে নাকি অফিসে? না, আমি একটা মেস থেকে বলছি। মেস? কেন? বাবা, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। হ্যাঁ বল, শুনছি। সব কথা ফোনে বলা যাবে না। পরশু শনিবার। তুমি কি বাড়িতে থাকবে? হ্যাঁ থাকবো। এই বয়সে কোথায় আর যাব? তাছাড়া যা রোদ্দুর, বেলার দিকে আর বেরোই না। দোকান বাজার করতে হলে একদম সকালে যাই। মা কেমন আছে? ঠিক আছে। না মানে শুনেছিলাম মায়ের ক্যান্সারের চিকিৎসা চলছে। হ্যাঁ চিকিৎসা চলছে, মানে চেক আপ চলছে, তবে এখন ভালো আছে। আমি যদি শনিবার সকালের দিকে তোমাদের বাড়িতে যাই? বাড়িটা তোরও, যখন খুশি আসতে পারিস। তাহলে শনিবার 10টা নাগাদ যাব। বেশ, চলে আয়। দুপুরে এখানে খেয়ে নিস। মাকে বলে রাখছি। আচ্ছা, মাকে বলো পাতলা ঝোল ভাত করতে। মেসের রান্নার তেল মশলা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে। আমরাও এই বয়সে মশলাদার কিছু খাই না, সেই রকমই রান্না হয়। আচ্ছা বাবা, এখন রাখলাম। শনিবার দেখা হবে। শনিবার সকাল 9:30টার মধ্যেই অনি পৌঁছে গেল। আয়। কেমন আছো বাবা? কেমন দেখছিস? শারীরিকভাবে তো ঠিকই আছো, শুধু মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। উইজডম গ্রে। উইজডম কি না জানি না, তবে জীবনের অভিজ্ঞতার অভিজ্ঞান বলতে পারিস। মা কেমন আছো? আমিও ভালো আছি, তবে বয়সের ভার বইতে গিয়ে হাঁটুতে আর্থ্রাইটিস ধরেছে। আর তোমার ক্যান্সারের চিকিৎসা? 5 বছর তো হয়ে গেল, মনে হচ্ছে ভালো হয়ে গেছি, তবে ওই চেক আপে তো যেতে হয়। তুই কেমন আছিস? নীলাশা আর তুতু কেমন আছে? তুতু তো ক্লাস 6 বা 7 হলো বোধহয়। নীলাশার শরীর ঠিক আছে তো? নীলাশার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। মানে? আমি আর আমার স্ত্রী রমলা দুজনেই চমকে উঠলাম। তোমাকে সেদিন ফোনে বললাম না আমি একটা মেস থেকে বলছি? কবে হলো এসব? আমার স্ত্রী রমলা এখনো বিস্মিত। সব বলবো মা, ভুলটা আমি করেছি, তার ফল। যাই হোক, একটু চা খাওয়াবে? হ্যাঁ। ব্রেকফাস্ট করেছিস? ওই দাঁড়া, চা জল খাবার আগে করি, আগে খেয়ে নে, তারপর সব শুনবো। খাওয়া শেষ হলে অনি আবার কথা শুরু করলো। ভুলটা আমারই। সত্যি মিথ্যে যাচাই না করে নীলাশার কথা বিশ্বাস করেছিলাম। জানি। তুমি জানো? বললাম যে, বয়সের অভিজ্ঞতা। হ্যাঁ, সেটা আমিও এখন বুঝতে পারছি। তখন আমার সদ্য বিয়ে হয়েছে, নীলাশাকে 100 ভাগ বিশ্বাস করতাম। সেখানে যে ভুল থাকতে পারে সেটা ভাবিনি। হ্যাঁ সেটাও জানি, মানে বুঝতে পারি। আমাদের সঙ্গে, মানে তোর মায়ের সঙ্গে কোনো কথা কাটাকাটি বা মনোমালিন্য কোনো দিন হয়নি নীলাশার সঙ্গে। তবু তোরা আলাদা হয়ে গেলি। গত 13 বছর তোরা কোনো যোগাযোগ রাখিসনি। সেটা থেকেই বুঝেছি নীলাশা তোর মায়ের নামে অনেক মিথ্যে অভিযোগ তোর কাছে করত। ঠিক বলছি তো? কিন্তু তখন তুই সেসব ক্রস চেক করার প্রয়োজন মনে করিসনি। আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেই বিচার করার কথা তখন ভাবিনি। আসলে নীলাশা, নীলাশার মা মানে আমার শাশুড়ি এমনভাবে আমাকে বলতো, ভেবেছিলাম সত্যি তাই। হ্যাঁ সেটাও আন্দাজ করতে পারি। কি আন্দাজ? অনেক শাশুড়িরাই যেসব কথা বলে জামাইকে। বাবা, আমার মেয়েকে তোমার ভরসায় পাঠালাম, তুমি ওকে সামলে রাখবে।
ও সব সমস্যার সমাধান তুমিই করতে পারবে। তুমি সব সময় ওর পাশে থেকো। যদি কোনো ভুল করে তুমি সেটা ঠিক করে দেবে, কিন্তু অন্যের সামনে ওকে বকাবকি করবে না, কারণ শ্বশুরবাড়িতে তো একমাত্র তুমিই ওর ভরসা। হ্যাঁ, অনেকটা এই রকমই। আমার থেকে এই রকম কথা আদায় করেছিল। তবে তুমি কি করে জানলে? ওই যে বললাম, গ্রে হেয়ার। যেদিন তুই বাড়ি থেকে বেরিয়ে আলাদা সংসার পাতলি, আর সেটাও আবার তোর শ্বশুরবাড়ির পাড়ায়, তখনই বুঝেছিলাম এটা পূর্ব পরিকল্পিত। নীলাশা তোর শাশুড়ির পরিকল্পনায় আগে থেকেই এটা ভাবা ছিল, যেন তেন প্রকারেণ তোকে কনভিন্স করে তোকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, নিজের বাপের বাড়ির ছত্রছায়ায় থাকা, নানা কথা বলে তোর বাবা মায়ের সঙ্গে তোর একটা দূরত্ব তৈরি করা, শুধু ভূমিকা তৈরি করার জন্য 11 মাস এই বাড়িতে ছিল, যাতে এই বাড়ির সম্বন্ধে একটা দোষারোপের তালিকা তৈরি করা যায়, এক্সকিউজ সাজানো যায়। তুমি এসব বুঝেছিলে? কই, আমায় কোনোদিন বলনি তো। তখন তোকে বললে তুই কি আমার কথা বিশ্বাস করতিস? মাও তো কোনোদিন কিছু বলেনি। হ্যাঁ, আমিও তোকে কিছু বলিনি, আমার স্ত্রী রমলা যোগ করল, কারণ আমি বললেও তুই সেটা মানতিস না। তাই তো বললাম মা, ভুলটা আমার। যাই হোক, তোর কাজকর্ম, অফিস কেমন চলছে? আমার আগের চাকরিটা নেই। মানে? বাবা, আমি একটা বিদেশি কোম্পানিতে আইটি সেক্টরে কাজ করতাম। অনেক মাইনে, বছরে 12-13 লাখ টাকার প্যাকেজ ছিল। তাই তো 5-7 বছরের মধ্যে ফ্ল্যাট আর গাড়ি কিনতে পারলাম। খুব ভালো তো। কিন্তু কোম্পানিটা ইন্ডিয়া থেকে পাত্তারি গুটিয়ে চলে গেল, আর অন্য ইন্ডিয়ান কোম্পানিগুলো তো ফ্রেশ ক্যান্ডিডেট পছন্দ করে, যাতে সস্তায় কাজ করিয়ে নেওয়া যায়। তার মানে তুই এখন কি করছিস? এখন একটা অন্য কোম্পানিতে কম মাইনেতে জয়েন করেছি। তারপর আমার রোজগার কমে যাওয়ার পর থেকেই নীলাশা ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। মানে? নীলাশার সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে লাগলো। তাহলে? তারপর আর কিছু নেই। নীলাশার সঙ্গে দূরত্ব বাড়তে বাড়তে নীলাশা ডিভোর্স চাইল। বিশ্বাস উবে গেল। আমার সঞ্চিত 60 লাখ টাকার মধ্যে 30 লাখ দাবি করলো, তাই ওকে দিতে হলো। ছেলেটাও আমাদের ঝগড়া দেখে সবসময় সিঁটিয়ে থাকতো, ভয়ে ভয়ে থাকতো, কারো সঙ্গে বিশেষ কথা বলতো না। বোধহয় আমাদের দুজনকেই পছন্দ করতো না। কিন্তু ওই বয়সের ছেলে তো মাকে ছেড়ে থাকতে পারবে না, তাই ছেলের অধিকারও ছেড়ে দিলাম। ওরা এখন ওই ফ্ল্যাটেই থাকে। আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। বিয়ের 14 বছর পরে নিজের বউকে চিনতে পারলি? হ্যাঁ, তাই নিজের খোঁড়া গর্তে পড়লাম। চিন্তা করিস না, তুই বাড়ি ফিরে আয়, আমাদের সঙ্গে থাক। কিন্তু আমি যে তোমাদের অবজ্ঞার অবহেলা করেছি এতদিন, অসম্মান করেছি কখনো কখনো। তোমাদের জীবনটাকে অন্ধকারে ফেলে চলে গিয়েছিলাম। তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতাম না। তুমি বেসরকারি অফিসে চাকরি করতে, পেনশনও পাও না, সেটাও জানতাম। কিন্তু আমি কোনো এক অহংকারে তোমাদের কথা ভাবিনি। এবার আমার স্ত্রী রমলা উত্তর দিল, শোন অনি, জীবনটা আমাদের, তাই সেই জীবন কি করে কাটাবো সেই ভাবনাটাও আমাদের। তুই টাকা না দিলে বা খোঁজ খবর না নিলে যে আমরা আধমরা হয়ে যাব, এটা ভুল ভেবেছিলি। তোর বাবার মগজটা এখনও এই 70 বছর বয়সেও বেশ সচল আছে। তোরা বেরিয়ে যাবার সময় তোর বাবা প্রায় রিটায়ারমেন্টের কাছাকাছি ছিল। আর তুই জানিস, তোকেও বাবাই পড়িয়েছে। আবার সায়েন্স সাবজেক্ট পড়ানোর টেকনিকটা আলাদা, তাই ছাত্রছাত্রী জুটতে সময় লাগেনি। আর 2 বছরের মধ্যে তোর বাবার পড়ানোর এত সুনাম হয়েছিল যে স্টুডেন্টদের বাবা মায়েদের ভিড় লেগে গেল। তাই এখন 15 জনকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস পড়ায়, সপ্তাহে 3 দিন। যদিও টিউশন ফি অন্যদের থেকে কমই নেয়, তবুও এখনও অবধি মাসে 20-22 হাজার টাকা রোজগার করে, তাই সঞ্চিত অর্থে হাত দিতে হয় না। সব দোষ আমার, সব ভুল আমার। আমি তোমাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে তোমাদের জীবনযুদ্ধটা এতটা আত্মপত্যয়ে ভরা।
আমি জানি না আমার এই ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে হবে। সব ঠিক হয়ে যাবে, ভাবিস না। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই যথেষ্ট। তুই আমাদের ভুলে থাকলেও আমরা কিন্তু আজও তোকে নিজেদের ছেলেই ভাবি। বাবা মায়েরা ছেলে মেয়ের ভালোই চায় সব অবস্থায়। আগে তো তুই বাড়িতে আয়। বেশ, তোমরা যদি আমায় ক্ষমা করো, আমায় অনুমতি দাও, আমি এখানে এসে থাকি। অনুমতির প্রয়োজন নেই। এই দোতলা বাড়িটা বানিয়েছিলাম তোর কথা ভেবেই, বিশেষ করে দোতলাটা। তোরা থাকিস না, তাই দোতলাটা আজও ফাঁকাই থাকে। এটা তোরও বাড়ি, চলে আয়। আমার স্ত্রী বললেন, অবশ্য বিবাহিত জীবনটা তোর ব্যর্থ হয়ে গেল, সেটা তোর কষ্টের কারণ। বেশ বাবা, আমি কাল সকালেই মেস থেকে আমার জিনিসপত্র নিয়ে এখানে চলে আসব। তুই আবার বিয়ে কর, নতুন করে জীবনটাকে সাজিয়ে তোল। না বাবা, এক বিয়েতেই আমার অনেক শিক্ষা হয়েছে, আর নয়। এবার থেকে তোমাদের কাছে থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত করব। এই পৃথিবীতে সব মেয়েই নীলাশার মতো হয় না। সুস্থ চিন্তার, মানিয়ে নেবার মতো নারীও আমাদের সমাজে আছে। তা হোক, এখন এসব ভাবছি না। অনি এখন আমাদের কাছেই থাকছে, নিজের মনে কাজকর্ম করছে। লোক দেখানো হাইফাই লাইফস্টাইল ত্যাগ করে এখন সাধারণ মধ্যবিত্ত ধারায় জীবন ধারণ করছে। এখন নিজেই বুঝতে পারছে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিংয়ে বেঁচে থাকার স্বাভাবিকতার আনন্দ। দিন 10 পরে অনির শাশুড়ি ফোন এলো। যেহেতু অনি ওর মোবাইলে নতুন সিম নিয়েছে এবং সেই নাম্বার ওর শাশুড়ির জানা নেই, তাই আমার ফোনে ফোন করলেন। হ্যালো বিকাশবাবু। হ্যাঁ বলুন। অনিক এখন আপনার কাছে থাকছে? হ্যাঁ, ঠিকই খবর পেয়েছেন। আপনার ছেলে একটি বেঈমান। ঠিক বলেছেন। শাশুড়ির ছত্রছায়া ত্যাগ করে নিজের বাবা মায়ের সঙ্গে থাকাটা তো বেঈমানই বটে। ব্যঙ্গ করছেন? আপনার ছেলে তো আমার মেয়েকে ঠকিয়েছে, আমার মেয়ের জীবনটা নষ্ট করেছে। আপনি বোধহয় ভুলে গেছেন, আপনার মেয়েই ডিভোর্স চেয়েছিল, আমার ছেলে নয়। ভুলটা আপনার ছেলের। না, ভুলটা আমার ছেলেরও নয়, আপনার মেয়েরও নয়, ভুলটা আপনার। মানে কি বলতে চাইছেন? বিবাহিত মেয়ের মা যদি মেয়ে জামাইয়ের জীবন পরিচালনার দায়িত্ব নেন, তাহলে এই ঘটনাই ঘটবে, আগে অথবা পরে। আপনার এবং আপনার শিক্ষায় শিক্ষিত আপনার মেয়ের মিথ্যে প্রচারে আমার ছেলে বিপথগামী হয়েছিল গত 14 বছর ধরে। এখন তার চোখ খুলেছে। কিন্তু আমার মেয়ের এই একাকিত্ব জীবনের জন্য তো অনেকই দায়ী। একাকিত্ব আপনার মেয়ের? এটা তো নীলাশার পছন্দের জীবন ছিল, আমাদের সঙ্গে তো বটেই। আমাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে নিজে থেকে কোনো সম্পর্ক রাখতো না, অনেককেও রাখতে দিত না। এমনকি আপনার পরিচালনায় আপনার শ্বশুরবাড়ির কারোর সঙ্গে সম্পর্ক রাখতো না। ওর কাকাদের সঙ্গেও কোনো সম্পর্ক ছিল না। ওর যোগাযোগ ছিল শুধুমাত্র মামার বাড়ির সঙ্গে। অর্থাৎ আপনার আর আপনার মেয়ের একই পথ, বাপের বাড়ি ছাড়া সবাই ব্রাত্য। আপনি মিথ্যে দোষারোপ করছেন। সত্যি না মিথ্যে আপনি আমার থেকে ভালো জানেন। কি আর বলবো, যেমন ছেলে তার তেমন বাপ, অশিক্ষিত, অসভ্য। ঠিক বলেছেন। এই অশিক্ষিত জামাই আর তার বাপের সঙ্গে আপনার যোগাযোগ রাখার দরকার নেই। ফোনটা কেটে দিলাম। ঘণ্টাখানেক পরে অনি ঢুকলো। রবিবার ছুটি বলে সেলুনে চুল কাটাতে গিয়েছিল। কিছু বোধহয় কেনাকাটাও ছিল। মেয়েটা কে বাবা? কোন মেয়েটা? এই আমি যখন বাড়িতে ঢুকছিলাম একটা মেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেল। একটি সুন্দরী মেয়ে তো? হ্যাঁ সুন্দরী, সেটা কথা নয়। ও কি তোমাদের পরিচিত? ও ঝুমা। তুই বোধহয় ভুলে গেছিস, আমাদের প্রতিবেশী ভৌমিকবাবুর মেয়ে। তোর বিয়ের সময় কিশোরী ছিল। তা হবে, আমি চিনতে পারিনি। কি বলল? কিছু বলেনি, শুধু তাকিয়ে হাসলো। তাই অচেনা সত্ত্বেও আমি হাসলাম। ও তোকে চেনে। কিভাবে? হয়তো ওর মনে আছে, তুই ভুলে গেছিস। তা হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে ও এখন তোর মতো একটা আইটি কোম্পানিতে চাকরি করে। ও মানে শিক্ষিত। শুধু শিক্ষিত নয়, মানবিক।
গত ৮-১০ বছর ধরে আমাদের মেয়ের মতো দায়িত্ব পালন করেছে। অসুখ করলে ডাক্তার দেখানো, ওষুধ এনে দেওয়া, যখন যা অসুবিধা বা সমস্যা তার জন্য ও সব সময় আমাদের পাশে থেকেছে। কখন জলের কল খারাপ হয়েছে, কবে ইলেকট্রিক লাইনে গন্ডগোল হয়েছে, কখন বাড়ির ট্যাক্সের বিল দিতে হবে, তোর মায়ের ক্যান্সার চিকিৎসার সময় সব ব্যবস্থা করেছে। এখনও ছুটির দিনে একবার করে আসে, খোঁজ খবর নিয়ে যায়। এই পাড়াতেই থাকে, বাবার বাড়িতে। বিয়ে করেনি? না, ওর বিয়ে হয়নি। কেন? দেখতে তো বেশ রূপসী বলা যায়, তার উপর শিক্ষিত, আবার চাকুরিরতা। ও কথা বলতে পারে না। কি? ও কানে শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। ক্লাস 9-এ পড়ার সময় ও সিভিয়ার ফ্যারেঞ্জাইটিস হয়েছিল, বহুদিন ভুগেছিল। তারপর সেরে উঠল বটে, তবে ওর ভোকাল কর্ড ভীষণ ক্ষতিগ্রস্ত হলো। কথা বলার জন্য ভোকাল কর্ডের যে মাসলগুলো ব্যবহার করতে হয়, সেই মাসলগুলো অনেকটাই নষ্ট হয়ে গেল। বাহ, তা সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং পড়েছে, বাহবা দিতে হয়। সেই জন্যই ওর বিয়ে হয়নি। বোবা মেয়েকে কেউ পুত্রবধূ করতে চাইবে না। তাহলে তোমাদের সঙ্গে কথা বলে কি করে? আমরা বুঝতে পারি। কারো মনের কথা বোঝার জন্য বা বোঝানোর জন্য শব্দ বা বাক্যের প্রয়োজন হয় না, সেটা আমরা ওর কাছ থেকেই শিখেছি। মানেটা বোঝার জন্য মনের দুয়ার খুলে রাখতে হয়। কয়েকদিন ওর সঙ্গে কথা বল, বুঝতে পারবি। ব্যাপারটা বুঝলাম না। চার্লি চ্যাপলিনের সিনেমা দেখেছিস? এমনকি সবাক যুগেও উনি নির্বাক ছবি বানিয়েছিলেন। বুঝতে অসুবিধা হয় কি? কিছু না বলেও অনেক কথা বলা যায়। সেটা ঠিক বলেছ। তোর শাশুড়ি আজকে ফোন করেছিলেন, কি বললেন? ওনার পক্ষে যেটা স্বাভাবিক তাই বললেন। তবু শুনি। শোনার দরকার নেই। গত 14 বছর ধরে ওনার অনেক কথা শুনেছিস, তাতে তোর জীবনধারা উন্নত হয়নি। আমি যা বলার বলেছি। পরে রবিবার যথারীতি ঝুমা এলো, অনিকে হাত জোর করে নমস্কার করলো, ইশারায় জানতে চাইল আমরা কেমন আছি। আমাদের ওষুধের বাক্সটা খুলে কতটা ওষুধ আছে পরীক্ষা করলো। একটা ওষুধের স্ট্রিপ তুলে এমনভাবে ইশারা করলো যাতে বোঝা গেল যে এই ওষুধটা কমে এসেছে, ও সামনের সপ্তাহে এনে দেবে। অনি অবাক চোখে ঝুমাকে দেখছিল। অনিও ইশারায় ওকে জিজ্ঞেস করলো ঝুমা কেমন আছে। হেসে ফেলল ঝুমা, মুখে আর কানে হাত দিয়ে দুরকম ঘাড় নেড়ে বোঝালো ও কথা বলতে পারে না বটে, কিন্তু শুনতে পায়। ওকে কিছু বলার জন্য মুখে বললেই হবে, ইশারায় বলতে হবে না। ও সরি, মনে ছিল না, অনি জানালো। ঝুমা ইশারায় জানতে চাইল অনি এখন থেকে এখানেই থাকবে কিনা। হ্যাঁ, এখানেই থাকবো। তোমার বাবা মা দুজনেই খুব ভালো, ওদের কাছেই থাকো, ভালো থাকবে। হাতের ইশারা, ঠোঁট নাড়া দেখে ঝুমার কোনো কথাই বুঝতে অসুবিধা হয় না। অনিও বুঝতে পারল। না মানে এতদিন আমি। থামিয়ে দিল ঝুমা, যা ঘটে গেছে সেটা ভুলে যেতে বলল। ধন্যবাদ ঝুমা, এতদিন ধরে তুমি আমার বাবা মাকে আগলে রেখেছ। না, ধন্যবাদের দরকার নেই। কাকু কাকিমা আমার প্রণাম্য। ওনাদের জন্য যেটুকু করতে পেরেছি তাতেই আমি তৃপ্ত। শুনলাম তুমি আইটি সেক্টরে চাকরি করো। হ্যাঁ। আর কি করো? ঝুমা হাসল। উত্তর দিলেন অনির বাবা মা। ও একটি এনজিওর সঙ্গে যুক্ত। ছুটির দিনে ও এ বাড়ি ও বাড়ি থেকে পুরনো জামা কাপড় সংগ্রহ করে। ওর পরিচিতি প্রচুর, তাই সেই জামা কাপড় নিয়ে বছরে একবার ওদের এনজিওর মাধ্যমে অনুষ্ঠান করে। প্রায় 400-500 গরিব মানুষকে সেই সব দান করে। মেয়েটাকে দেখে অবাক হচ্ছিল অনি। একটা কথা বলতে না পারা মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে আইটিতে চাকরি করছে। ছুটির দিনে পুরনো জামা কাপড় সংগ্রহ করে গরিব মানুষের পাশে থাকছে। কোনো এক গভীর শ্রদ্ধাই ওর বাবা মাকে দেখাশোনা করছে। নীলাশাকে দেখে নারী জাতির সম্বন্ধে ওর যে ধারণাটা হয়েছে, সেই ধারণায় একটু একটু করে পাল্টে যেতে লাগলো। বাবা ঠিকই বলেছে, সবাই সমান নয়। পৃথিবীটা কিছুটা কুৎসিত হলো অনেকটাই সুন্দর। অন্য আর এক রবিবারে আমরা 4 জনে বসে চা খেতে খেতে গল্প করছিলাম। তখনই ফোনটাই এলো। কার ফোন? নীলাশার। বাবা, ফোনটা আমাকে দাও। না, তোরা চুপ করে থাকবি।
ফোনটা স্পিকারে দিচ্ছি, শুনতে পাবি। কিন্তু তোরা কেউ কোনো কথা বলবি না, কথা আমি বলবো। হ্যালো, আমি নীলাশা বলছি। বলো। ফোনটা আপনার ছেলেকে দিন। না, যা কথা বলার আমার সঙ্গে বলো। আমি অনিকের সঙ্গেই কথা বলবো। তাহলে থাক, ফোন রেখে দিচ্ছি। আপনি বুঝবেন না। আমাকে অতটা অবুঝ বা অজ্ঞ ভাবার কোনো কারণ নেই। বেশ, আপনার ছেলেকে বলবেন। আমাদের ছেলেকে তো আমার ঘাড়ে রেখে চলে গেল। ছেলের জন্য খরচাটা ওকেই দিতে হবে, মাসে 20,000 টাকা। এক কাজ করো নীলাশা, তোমার ছেলে যদি তোমার কাছে বোঝা মনে হয় তাহলে এখানে পাঠিয়ে দাও, আমাদের কাছে থাকবে। না, আমি ওকে মানুষ করব। মানুষ করার মানে তুমি ঠিক কতটা জানো আমার জানা নেই। লেখাপড়া শিখবে, হয়তো তোমার বাবার মতো ব্রিলিয়েন্টও হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তারপর একটা ভালো চাকরি করবে। কিন্তু তোমার ছত্রছায়ায় মানুষ হয়তো হবে না। কি বলতে চাইছেন? তুমি বুঝবে না। বুঝবার দরকার নেই। আপনার ছেলেকে বলবেন প্রতি মাসে 20,000 টাকা পাঠাতে। আচ্ছা, বলবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমরা যে ফ্ল্যাটে রয়েছ সেটা আমার ছেলের কেনা, ওটা খালি করে দাও। তাহলে আমরা কোথায় থাকব? সেটা তোমার ভাবনা। ছাড়বো না ফ্ল্যাট। বেশ, তাহলে ছেলের জন্য টাকাও পাবে না। আমি কিন্তু আইনের সাহায্য নেব। সেটা তোমার সিদ্ধান্ত। তবে ফ্ল্যাটের মালিককে ফ্ল্যাট না ছাড়লে কিন্তু অনিও কোর্টে যেতে পারে। ভয় দেখাচ্ছেন? না, সাবধান করছি। তবে তুমি কোর্টে গেলে তখন ভয় দেখাবো। কি ভয় দেখাবেন? তোমার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে সামান্য মাইনে চাকরি করতেন, তাতেই তোমাদের চলতো। কিন্তু খবর নিয়ে জেনেছি রিটায়ারমেন্টের পরে তিনি কিছু মানুষকে ঠকিয়ে ভুল বুঝিয়ে বেশ কিছু টাকা আত্মসাৎ করেছেন। অসহায় মানুষগুলো টাকা ফেরত পায়নি। এখন তোমার বাবা বেশ কিছু হিসেব বহির্ভূত টাকার মালিক। প্রমাণগুলোর কাগজ আমি জোগাড় করেছি। এই সম্পদ এলো কি করে? তিনি তো রাজনীতিবিদও নন। তাহলে? আমার এক বন্ধু আছে, ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর। সে হয়তো যেতে পারে সেই আয়ের হিসেব নিতে। বাবাকে এর মধ্যে টানছেন কেন? তোমার মা যদি তোমাদের দাম্পত্য জীবনের পরিচালক হতে পারেন তাহলে অনির বাবাও অনির জীবনের ভালো মন্দের দায়িত্ব নিতে পারে। আপনি তো ব্ল্যাকমেল করছেন। হ্যাঁ, যেমন তুমি তোমাদের ছেলেকে দেখিয়ে টাকার জন্য ব্ল্যাকমেল করছো, তেমনি। ভবিষ্যতে ফোন করে দাবি দেওয়া জানানোর আগে আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখো। আপনি ভীষণ খারাপ লোক। হ্যাঁ, জানি। ফোনটা কেটে দিলাম। ওরা তিনজন অবাক হয়ে তাকিয়ে রইল। শুধু ঝুমা বলল, কাকু, তুমি তো ওনাকে তালা বন্ধ করে দিলে। না না, তালা চাবি কিছু নয়, শুধু জোঁকের মুখে একটু নুন দিয়ে দিলাম। ঝুমা অনির দিকে তাকে ইশারায় বলল, তোমার মাথা থেকে এইসব ভাবনা উড়িয়ে দাও, ওগুলো কাকুই সামলে নেবে, বলে মিষ্টি করে হাসল। রাত্রে শুয়ে অনিক ঝুমার কথা ভাবছিল, আর যত ভাবছিল নিজের অপরাধবোধ ওকে গ্রাস করছিল। ওর নিজেরই মনে হলো ও বড় স্বার্থপর। ও স্ত্রীকে বিশ্বাস করে ও শাশুড়ির কথা শুনে নিজেই নিজেকে এক স্বার্থপরতার জগতে বন্দি করেছিল। নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও ঝুমার মুখের হাসিটা ওর মনে একটা আনন্দ ছড়িয়ে দিল, আর নিজের জন্য তৈরি হলো একটা পাপবোধ। তারপর একটা সময় ঝুমার সঙ্গে অনিকের একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হলো। ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে কথা বলার পর অনিক বুঝল কথা বলার জন্য শব্দ বা বাক্যের প্রয়োজন নেই। তারপর একদিন, ঝুমা, তুমি তো আইটি সেক্টরে যাও। হ্যাঁ, কিভাবে? আমার একটা মোটরসাইকেল আছে, 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। তুমি বললে তোমাকেও নিয়ে যেতে পারি। আমারও তো মোটরসাইকেল আছে, আমি সেটাতেই যাই। আমারই উচিত তোমাকে নিয়ে যাওয়া। রোজ? হ্যাঁ, রোজ না, একদিন অন্তর, অল্টারনেট ডে। মানে? একদিন আমি তোমাকে নিয়ে যাব, পরের দিন আমি তোমার রিয়ার সিটে বসবো। রাজি? না মানে, ভয় নেই, আমি গাড়িটা খারাপ চালাই না। ঝুমার স্বাভাবিকতা অনিককে আচ্ছন্ন করল। হয়তো বয়স কম হলে অনিক ওর সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা ভাবত,
কিন্তু এই ৪২ বছর বয়সে সেটা বেমানান হবে, তাই নিজেকে সংযত করল। অনি আর ঝুমাকে দেখে আমার মনে হলো ওদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে, একটু খুনসুটিও করে, দুজনে একসঙ্গে অফিসে যায়। কিন্তু জীবন তো থেমে থাকে না, সে প্রকৃতির নিয়মে এগিয়ে চলে। অনি এখন পুরনো স্মৃতি অনেকটাই মুছে ফেলেছে, একটা স্বাভাবিক জীবনযাপনের খোঁজ পেয়েছে নিজের মধ্যে। মনের মধ্যে আশার আলো তীব্র হলো। এমনি এক রবিবার সকালে ঝুমাকে বললাম, ঝুমা, ভাবছি অনির আবার বিয়ে দেব। ভালো তো। অনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেয়েটি কে? না ঝুমা, অনি নিজের পছন্দে একবার বিয়ে করে ঠকেছে, এবার পাত্রী নির্বাচন করার দায়িত্ব আমার। ও, পেয়েছ? হ্যাঁ, আমাদের প্রতিবেশী ভৌমিকবাবুর কন্যা, তার নাম ঝুমা। কি বলছো? এটা হয় না। কেন? কাকু, আমার প্রতিবন্ধকতাকে করুণা করো না। বিয়ে আমার জন্য নয়, আমি জগৎটাকে চিনেছি। কেন? অনি ডিভোর্সি বলে বলছিস, নাকি বয়সটা বেশি বলে? কোনোটাই নয়। অনিদা মানুষ হিসেবে খুব ভালো, হয়তো পারিপার্শ্বিকতার চাপে ভুল পথে চলে গিয়েছিল। অনিদার বিরুদ্ধে কোনো অভিযোগ করা মানে মিথ্যাচার করা। তাহলে দেখো, ডিভোর্সি হয়েছে পরিস্থিতির চাপে। আর বয়সের কথা যদি বলো, তাহলে বলি, আমিও কচি খুকি নই, আমারও ৩২-৩৩ বছর বয়স হয়েছে। তাহলে আপত্তি কেন? না কাকু, আমার জীবনটা আমার, আমি নিজেই নিজের মতো বাঁচতে চাই। তোমাদের আর আমার বাবা মা সবাইকে আগলে রাখতে চাই, আমার সামর্থ্য অনুযায়ী। ব্যাস এইটুকুই। কিন্তু তোরা তো খুব ভালো বন্ধু, আমাদের বন্ধুত্বের জন্য আমি গর্বিত। এমন বন্ধুকে জীবনে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই দুর্লভ। কিন্তু বন্ধুত্ব মানেই কি বিয়ে করতে হবে? তোদের দুজনেরই বাকি জীবনটা পড়ে আছে। বাবা মায়েরা চিরকাল থাকবে না, তখন বুঝবি একজন পাশে থাকার মানুষের বড় প্রয়োজন। পরস্পরের পাশে থাকার জন্য যে স্বামী স্ত্রী হতেই হবে এমন কোনো চুক্তি আছে নাকি? তাহলে দুজন মানুষ ভাই বোনের মতো থাকতে পারে, খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারে, অসময়ে দুজনে দুজনের পাশে থাকার মতো মানুষ হয়ে থাকতে পারে। কিন্তু জীবনে তো আরও কিছু চাওয়া পাওয়া থাকে। তুমি কি বলছো সেটাও বুঝি, সেটাও অস্বীকার করি না। কিন্তু কিছু চাওয়া পূর্ণ হলে আবার অনেক কিছু হারাতে হয়। তাই আমার আর অনিদার মধ্যে যেটুকু পাওয়া আছে সেটুকুই থাক। আমি আর অনিদা না হয় সারা জীবন পরস্পরের পাশে পরস্পরের অবলম্বন হয়ে থাকব, সারা জীবন। সেই বন্ধন হবে বিবাহ নামক সম্পর্কের চেয়েও বেশি শক্ত, বেশি দৃঢ়। বেশ, আমি আমার ছেলে অনিকে তোর হাতেই সমর্পণ করলাম। তোরা যেমন সম্পর্কে থাকতে চাস তেমনই থাকিস। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।